দেশের ১ নম্বর পদ ছেড়ে দিলেন। বঙ্গভবনের রাজকীয় সুযোগ সুবিধা, সর্বোচ্চ রাষ্ট্রীয় প্রোটোকল আর ক্ষমতার কেন্দ্রবিন্দু সবকিছু পেছনে ফেলে তিনি কেন ফিরে গেলেন? আপাত দৃষ্টিতে যাকে ক্ষমতা থেকে বিদায়, ডিমিশন বা ক্ষমতার অবমূল্যায়ন বলে মনে হচ্ছে, সেটাই কি আসলে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক? দেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা মেজর হাফিজউদ্দিন আহমেদ বঙ্গভবনের সেই মখমলে চেয়ার ছেড়ে দিয়ে এবার কোথায় গিয়ে বসলেন? তিনি কি ক্ষমতার কেন্দ্র থেকে সত্যি ছিটকে পড়লেন, নাকি তার হাতেই উঠতে যাচ্ছে এমন এক সাংবিধানিক ক্ষমতার চাবিকাঠি যা বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে? ফার্স্ট সিটিজেনের পদ ছেড়ে দিয়ে তিনি কি অবমূল্যায়নের শিকার হলেন, নাকি রাষ্ট্রপতির চেয়েও বেশি ক্ষমতাধর কোনো চেয়ারে গিয়ে বসলেন? এই প্রশ্নগুলো এখন দেশের প্রতিটি চায়ের কাপে, রাজনীতির প্রতিটি আড্ডায় ঘুরপাক খাচ্ছে। এই কৌতূহল এবং উত্তপ্ত আলোচনার সঠিক উত্তর খুঁজতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। দেখতে হবে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার আসল রিমোট কন্ট্রোলটি আসলে কার হাতে থাকে। বুঝতে হবে ক্ষমতার অদৃশ্য দাবা খেলার চালগুলো কিভাবে সাজানো হয়। নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয়ার পর সংবিধানের নিয়ম মেনেই মেজর হাফিজউদ্দিন আহমেদ ফিরে গেছেন তার নিজস্ব দুর্গ অর্থাৎ জাতীয় সংসদের স্পিকারের আসনে। গত 20 আগস্ট যখন তিনি বঙ্গভবন ত্যাগ করেন, তখন তাকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অফ অনার দিয়ে বিদায় জানানো হয়। কিন্তু এই বিদায় কোনো সাধারণ বিদায় ছিল না, এটি ছিল একটি সাংবিধানিক পালাবদল। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করানোর একক এখতিয়ার স্পিকারেরই থাকে, অর্থাৎ যিনি বিদায় নিচ্ছেন তিনিই নতুন রাষ্ট্রপ্রধানকে তার সাংবিধানিক দায়িত্বে বরণ করে নিচ্ছেন। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, কেন স্পিকারের আসনটিতে ক্ষমতার দিক থেকে অনেক সময় রাষ্ট্রপতির চেয়েও বেশি প্রভাবক হিসেবে দেখা হয়? সংসদীয় গণতন্ত্রে কেন স্পিকারই রাজনীতির আসল রেফারি? পুরো সমীকরণটি বুঝতে হলে আমাদের শুরু থেকে ঘটনা প্রবাহের দিকে নজর দিতে হবে। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণ এবং শারীরিক অসুস্থতাজনিত পদত্যাগের পর দেশ যখন এক চরম সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক তখনই সংবিধানের 54 নম্বর অনুচ্ছেদ কার্যকর হয়। এই অনুচ্ছেদের ভাষা অত্যন্ত স্পষ্ট এবং দ্ব্যর্থহীন। এতে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ কোনো কারণে শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকারই সেই দায়িত্ব পালন করবেন। অর্থাৎ স্পিকার হিসেবে মেজর হাফিজউদ্দিন আহমেদ ছিলেন বঙ্গভবনের সেই অস্থায়ী অভিভাবক। তিনি তার দায়িত্ব পালন শেষে নিজের আসনেই ফিরে গেছেন। দর্শক, রাজনীতির পেছনের এমন সব জটিল সমীকরণ আর অজানা গল্পের সহজ সরল ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি চেপে দিন যাতে আপনাদের কোনো আপডেট মিস না হয়। চলুন মূল আলোচনায় ফেরা যাক। স্পিকারের চেয়ারে ফিরে যাওয়াটা মেজর হাফিজউদ্দিনের জন্য নিছক কোনো রুটিন ওয়ার্ক নয়। বাংলাদেশের মতো রাষ্ট্রে, যাকে আন্তর্জাতিক রাজনীতিতে ওয়েস্টমিনিস্টার স্টাইল পার্লামেন্টারি ডেমোক্রেসি বা সংসদীয় গণতন্ত্র বলা হয়, সেখানে ক্ষমতার দুটি রূপ থাকে। একটি হলো ডি জুর বা কাগজি কলমে আইনগত ক্ষমতা, আরেকটি হলো ডি ফ্যাক্টো বা মাঠের প্রকৃত ক্ষমতা। কাগজি কলমে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান। তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং রাষ্ট্রাচারের শীর্ষ ব্যক্তিত্ব। তার নামেই রাষ্ট্রের সব কাজ পরিচালিত হয়। কিন্তু সংবিধানের 48-এর 3 অনুচ্ছেদের দিকে তাকালে আপনি একটি বিশাল অদৃশ্য দেয়াল দেখতে পাবেন। প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ছাড়া রাষ্ট্রপতিকে তার প্রতিটি কাজ করতে হয় প্রধানমন্ত্রীর সরাসরি পরামর্শ অনুযায়ী। অর্থাৎ সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতির পদটি প্রধানত আনুষ্ঠানিক বা সেরিমোনিয়াল হয়ে থাকে। তিনি চাইলে কোনো বিল পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাতে পারেন, কিন্তু নির্বাহী সিদ্ধান্তের মূল চাবিকাঠি থাকে মন্ত্রিসভা ও সংসদের হাতে। ঠিক এই জায়গাতেই দৃশ্যপটে আসেন স্পিকার এবং তার ভূমিকা হয়ে ওঠে অনন্য ও ভয়ঙ্কর রকমের শক্তিশালী। স্পিকার শুধু একটি অধিবেশনের সভাপতি নন, তিনি হলেন কাস্টোডিয়ান অফ দ্য হাউস বা সংসদের সর্বময় অভিভাবক। সংসদ ভবনের অভ্যন্তরে স্পিকারের সিদ্ধান্ত শেষ কথা। এমনকি দেশের সর্বোচ্চ আদালতও সংসদের অভ্যন্তরীণ কার্যপ্রণালীতে সাধারণ হস্তক্ষেপ করতে পারে না। স্পিকারের অনুমতি ছাড়া সংসদের ভেতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রবেশ করতে পারে না। স্পিকারের হাতে থাকে মাইক্রোফোনের নিয়ন্ত্রণ, কাকে কথা বলতে দেবেন, কাকে থামিয়ে দেবেন, কার বক্তব্য এক্সপাঞ্জ বা বাতিল করবেন, সবই তার একক এখতিয়ার। কোন বিলটি অগ্রাধিকার পাবে, ভোটাভুটি কিভাবে হবে, শৃঙ্খলা রক্ষার স্বার্থে কি পদক্ষেপ নেওয়া হবে, এমনকি সংসদ সদস্য পদ বাতিলের শুনানির মতো চরম বিতর্কিত পরিস্থিতিতেও সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা তার হাতে।
তর্ক বিতর্ক যখন চরমে পৌঁছায় তখন স্পিকারের একটি রুলিং পুরো রাজনৈতিক পরিস্থিতি বদলে দিতে পারে। সহজ কথাই বলতে গেলে রাষ্ট্রপতি যদি হন দেশের সুপ্রিম অভিভাবক, তবে স্পিকার হলেন সেই ময়দানের আম্পায়ার যেখানে সরকার ও বিরোধী দলের মধ্যে প্রতিদিন ক্ষমতার আসল লড়াই চলে। মেজর হাফিজউদ্দিন আহমেদ কোনো সাধারণ বা আনকোড়া রাজনীতিক নন। তিনি ৭১-এর রণাঙ্গনের বীর বিক্রম, জেড ফোর্সের অকুতভয় সাহসী যোদ্ধা, যিনি কামালপুরের সম্মুখ সমরে নেতৃত্ব দিয়েছেন এবং নিজের জীবন বাজি রেখে লড়াই করেছেন। পরবর্তীতে ফুটবলের মাঠ থেকে শুরু করে রাজনীতির উত্তাল ময়দানেও তিনি নিজের অসামান্য দক্ষতার প্রমাণ রেখেছেন। ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য এবং সফল মন্ত্রী হিসেবে তার অভিজ্ঞতার কোনো ঘাটতি নেই। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালেও তিনি কোনো রাজনৈতিক পক্ষপাতিত্বের সুযোগ নেননি, বরং অত্যন্ত সংক্ষিপ্ত অথচ ক্রান্তিকালীন সময়ে তিনি রাষ্ট্রযন্ত্রকে সাংবিধানিক কাঠামোর ভেতরে স্থির রাখতে সক্ষম হয়েছেন। সংসদীয় অধিবেশন আহ্বান থেকে শুরু করে রাষ্ট্রীয় নথিপত্রের স্বাক্ষর, প্রতিটি ধাপে তিনি একজন অভিজ্ঞ কমান্ডারের দৃঢ়তা দেখিয়েছেন। তিনি প্রমাণ করেছেন যে সংকটের সময়ে কিভাবে একটি রাষ্ট্রকে অবিচল নেতৃত্ব দিতে হয়। এখন যখন দেশ একটি নতুন গণতান্ত্রিক ধারায় এগোচ্ছে, তখন সংসদের ভেতর সরকারি দল এবং বিরোধী দলের সম্ভাব্য বাকযুদ্ধ সামলানোর জন্য তার মতো একজন প্রাজ্ঞ ব্যক্তিত্বের স্পিকারের আসনেই থাকা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। জাতীয় সংসদে ৩৫০ জনের এই কক্ষটি খুব শিগগিরই উত্তপ্ত হতে যাচ্ছে। নতুন সরকারের আইন পাস, অর্থনৈতিক সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক চুক্তির অনুমোদনের মতো গুরুত্বপূর্ণ সব কাজের কেন্দ্রবিন্দু হবে এই সংসদ। এই ঝড়ো সমুদ্রের একমাত্র কাণ্ডারি হলেন স্পিকার নিজেই। সরকারি দল যদি কোনো একতরফা বিল আনতে চায় কিংবা বিরোধী দল যদি ওয়াকআউট বা অচল অবস্থা তৈরি করতে চায়, তখন স্পিকারের একক দূরদর্শিতায় পারে সংসদকে কার্যকর রাখতে। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে প্রায়ই অভিযোগ ওঠে যে স্পিকাররা নিরপেক্ষ ভূমিকা পালন না করে সরকারি দলের হয়ে কাজ করেন, কিন্তু মেজর হাফিজউদ্দিন আহমেদের মতো একজন ব্যক্তিত্ব যখন সেই ডায়াসে বসেন, তখন সংসদ ফিরে পায় তার আসল ভারসাম্য বা চেক অ্যান্ড ব্যালেন্স। তিনি এখন আর বঙ্গভবনের প্রোটোকলে বন্দী কোনো আনুষ্ঠানিক রাষ্ট্রপতি নন, তিনি এখন সরাসরি আইন প্রণয়নকারী সর্বোচ্চ সভার নিয়ন্ত্রক। দিন শেষে হিসাবটা পরিষ্কার, বঙ্গভবনের রাজকীয় গেট পেরিয়ে মেজর হাফিজ হয়তো বাইরে এসেছেন, কিন্তু তিনি প্রবেশ করেছেন গণতন্ত্রের মূল ইঞ্জিনে। তার ক্ষমতা দৃশ্যমান জৌলুস হয়তো কিছুটা কমেছে, কিন্তু প্রত্যক্ষ কাজের পরিধি এবং সিদ্ধান্ত গ্রহণের প্রকৃত ক্ষমতা বহুগুণ বেড়ে গেছে। নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক প্রজ্ঞা এবং স্পিকার হিসেবে মেজর হাফিজউদ্দিন আহমেদের ক্ষুরধার ব্যক্তিত্ব, এই দুয়ের সমন্বয়ে বাংলাদেশ কি পারবে একটি শক্তিশালী সংসদীয় সংস্কৃতির নতুন যুগে প্রবেশ করতে, নাকি সংসদের ভেতরের উত্তাপ সামলাতে গিয়ে তৈরি হবে নতুন কোনো রাজনৈতিক সংকট? স্পিকার হিসেবে হাফিজউদ্দিন আহমেদ কি পারবেন সংসদকে দলীয় মতের ঊর্ধ্বে রেখে একটি ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করতে? তিনি কি পারবেন এমন একটি সংসদ উপহার দিতে যেখানে বিরোধী দলের কণ্ঠ রোধ করা হবে না, আবার সরকারি দলের গঠনমূলক কাজেও অযথা বাধা আসবে না? দর্শক, আপনাদের কি মনে হয় মেজর হাফিজউদ্দিন আহমেদের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতির জন্য কতটা ইতিবাচক হবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আর এমন সব বিশ্লেষণ ধর্মী ও তথ্যবহুল ভিডিও নিয়মিত দেখতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো সমীকরণ নিয়ে। সে পর্যন্ত গল্প নিউজের সাথেই থাকুন।